মিসেস পারভিন চাকুরিজীবী মানুষ, সর্বদাই ব্যস্ত। অন্যান্য দিন এতক্ষণে অফিস চলে যান, আজ যাননি, যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। রাকা দরজায় দাঁড়িয়ে ডাকলো, আম্মু। মিসেস পারভিন ফিরে তাকালেন। মেয়েকে এমন করে সাজতে দেখে অবাক হয়ে বললেন, কি রে, সকাল সকাল সাজগোজ করে কই যাচ্ছিস? ভার্সিটিতে প্রোগ্রাম আছে কোনো? আগে তো বলিসনি। না আম্মু, ভার্সিটিতে না, আমি অন্য জায়গায় যাচ্ছি, দরকার আছে একটু। তুমি বলো তো আমাকে কেমন লাগছে? রাকার কথা শুনে সন্দিহান চোখে তাকালেন মিসেস পারভিন। মেয়ের মতিগতি তার ভালো ঠেকছে না। সেজে গুজে কই যায় সে? সরু চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন, ঠিক করে বল তো, কই যাস? প্রেমিক টেমিক জুটিয়ে ফেলেছিস নাকি? সত্যি করে বল কিন্তু। মায়ের কণ্ঠস্বর শুনে হঠাৎ সশব্দে হেসে উঠল রাকা। কাছে এসে মায়ের গলা জড়িয়ে ধরল, আহ্লাদি গলায় বলল, প্রেমিক জুটিয়ে ফেললে বলতে হবে তোমায়? বলবো না, একেবারে বিয়ের আগে বলবো। আমাকে না বলিস নাই, কিন্তু একা একা কোনো জামালা পাকাস না যেন। তোর দাদির বাড়ির লোকজনকে তো চিনিস, নিয়মের এক্কেবারে কঠোর। ভেবে চিন্তে করিস যা করবি। দূর, এক্ষুনি অত সব ভাবছো কেন তুমি? ওসব ভাবনার এখনো সময় আসেনি। তার চেয়ে তুমি আমায় দেখে বলো তো কেমন লাগছে আমাকে। সুন্দর না? সুন্দর, এদিকে আয় তো। বলেই মেয়েকে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে দিলেন। ডাকাত চোখের নিচ থেকে সামান্য পরিমাণ কাজল আঙুলের ডগায় নিয়ে লাগিয়ে দিলেন ওর কানের পিছে। রাকা অবাক হলো, মায়ের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? এটাকে বলে নজর কাটা দেওয়া। বাহিরে যা এখন, কেউ নজর লাগবে না আমার মেয়ের উপর। রাকা হাসলো তার মায়ের কথা শুনে। মিসেস পারভিনের মতন আধুনিকা প্রগতিশীল একজন নারীর মুখে কিনা এই কুসংস্কার, মেয়ের জন্য নজর কাটা। রাকা হাসতে হাসতে বেরিয়ে এলো ঘর ছেড়ে। বেরোতেই নজরে পড়ে ওর ছোট্ট ভাই রাইসুল আসছে। ওকে দেখে সে ভ্রু বাঁকিয়ে বলল, কি রে পেতনি, এত সাজছিস কেন? বিয়া লাগছে নাকি? রাকা বিরক্ত হলো। রাইসুল নামে তার ছোট্ট এই ভাইটা একেবারে বদ্দের হাড্ডি। ওকে তো পাত্তা দেয়ই না, উল্টো বদমাইশি করে। রাকা ঝাঁচ দেখিয়ে বলল, বিয়ে করি আর যাই করি, তুই সর তো। সকাল সকাল তোর প্যাচাল শুনতে ভালো লাগছে না, সর সামনে থেকে। বলেই ওকে ঠেলে সরিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। রাইসুল কুঞ্চিত ভ্রু আরও কুচকে রেখে তার মায়ের উদ্দেশ্যে হাঁক ছাড়ল। আম্মু দেখছো, তোমার মেয়ের মনে রং লাগছে, শাড়ি পরে দেখ বাইরে যাচ্ছে। আম্মু। ভেঙচি কেটে রুমের ভেতর ঢুকে গেল রাকা। ফোন নিয়ে হ্যান্ডব্যাগটা হাতে ঝুলালো। পারফিউম স্প্রে করে আয়নার সামনে দাঁড়ালো আর একবার। আজকের এই সাজ দেখে কি বলবে ডাক্তার সাদাফ? খুশি হবে না চমকে খাবে? বিস্ময়ে অভিভূত চাহনি নিয়ে পলকহীন তাকিয়ে থাকবে ওর দিকে। ধুর, কী সব ভাবছিস রাকা? ভেবে নিজেই নিজের মাথায় টালা দিল। একা একা লাজুক হেসে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে। নিচে নেমে রিক্সা নিয়ে যাত্রা করলো কাঙ্ক্ষিত সেই রেস্টুরেন্টের দিকে, যেখানে সাদাফ আসবে। মায়ার নিখোঁজ হওয়ার 15 দিন পেরিয়ে গেল। এই 15 দিনে ওকে নিয়ে ওর বাড়ির কেউ খুব একটা মাথা ব্যথা দেখায়নি। ছায়া অবশ্য আশেপাশে কিছু পরিচিত বন্ধু বান্ধবদের কাছে খোঁজ করেছে, কিন্তু খুব একটা লাভ হয়নি। কেউই ওর ব্যাপারে কিছুই জানে না। ওর সাথে তাদের দেখা হয়েছিল মায়ার নিখোঁজ হওয়ারও বেশ কিছুদিন আগে। তাই মায়া হঠাৎ করে কি করে কোথায় হারালো কে জানে। বাধ্য হয়েই আশা ছেড়েছে ছায়া। ফাহাদ খুঁজছে, কিন্তু পায়নি। যে নিজ থেকে হারায় তাকে খুঁজে পাওয়া যায় না, কারণ তাকে খুঁজে পাওয়ার মতন সমস্ত উপায় যে বন্ধ করেই হারায়। প্রথম দিকে খুব টেনশনে ছিল ফাহাদ। মায়ার কি হলো না হলো ব্যাপারগুলো খুব দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলতো ওকে। কিন্তু আজকাল আর তা হয় না। অনুভূতিগুলো কেমন যেন ফিকে হয়ে আসছে। নিজের ব্যস্ত জীবনের ভারে নুয়ে পড়ে কোথায় এসে মায়ার খোঁজ নেয়, আর কোথায় কি করে। তারপরও ব্যস্ত জীবনের কোনো এক ফাঁকে কোনো এক অবসরে হুট করেই মনে পড়ে যায় মায়াকে। শত হোক ভালোবাসার মানুষ, কী করে তাকে ভুলে থাকা যায়। রেস্টুরেন্টের এক কর্নারে মুখোমুখি বসে আছে রাকা আর সাদাফ। সাদাফের পরনে একটা পাঞ্জাবি, রাকা শাড়িটার সাথে ম্যাচিং করে কেনা এটা। তাকে খুব সুন্দর দেখাচ্ছে। রাকা অবশ্য সরাসরি তাকাতে পারছে না, চোখাচোখি হলেই লজ্জায় আরক্তিম হয়ে উঠছে তার মুখশ্রী। তারপরও কিছুক্ষণ পরপর আর চোখে তাকাচ্ছে ওর দিকে। আপনাকে মারাত্মক সুন্দর লাগছে রাকা। সাদাফের কথা শুনে রাকা মাথা নামিয়ে নিল, নতমুখে লজ্জিত ভঙ্গিতে হাসলো। তারপর মৃদু গলায় বলল, আপনাকেও।
সাদাফ সে কথার প্রতি উত্তর শব্দ করেই হাসলো। তারপর বলল, রংটা আপনাকে মানাবে ভেবেছিলাম, কিন্তু এত মানাবে ভাবিনি। সত্যি বলছি, আপনাকে ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে। আমার এই মুহূর্তে কি ইচ্ছে করছে জানেন? হঠাৎ টেবিলের দিকে ঝুঁকে এসে কথাটা বলল সাদাফ। রাখা উজপুক মার্কা চাহনি নিয়ে বলল, কি? উত্তরটা বলার আগে আরও একটু ঝুঁকে এলো সাদাফ। চারপাশে চোখ বুলিয়ে দুষ্ট ভঙ্গিতে বলল, ইচ্ছে করছে আপনাকে বিয়ে করে ফেলি। আপনি সেজেগুজে রেডি আছেন, আর আমিও। চলুন না, বিয়েটা সেরে ফেলি। রাখা ভরকে গেল। সাদাফ হঠাৎ এই কথা বলবে সেটা আশা করেনি। বুঝতে পেরে লজ্জায় চোখ নামিয়ে নিল। ওর অবস্থা দেখে হো হো করে হেসে উঠল সাদাফ। মেয়েটাকে লজ্জা দিতে পেরে সে চরম আনন্দিত। হাসতে হাসতে বলল, আমি তো ভেবেছিলাম আপনার আতঙ্কিত চেহারাটা খুব বেশি সুন্দর, কিন্তু আজ মনে হচ্ছে না। আরক্তিম লজ্জায় রাঙায় আপনিটাই শতগুণ সুন্দর। রাকা চুপ করে থাকলো। কিছুক্ষণ পর সাদাফও চুপ করলো। নীরবতায় কাটলো কিছুটা সময়। তারপর আবারও কথা শুরু হলো। নতুন নতুন দু একটা প্রসঙ্গে কথা বলল তারা। তবে প্রত্যেকটা কথার রেশ টেনে শেষ পর্যন্ত সাদাফ এসে রাকাকে লজ্জায় ফেলছে। রাকা কী করবে বুঝে উঠতে পারছে না। সাদাফ যে এমন ফাজিল জাতের ছেলে তা তো জানা ছিল না ওর। একসময় খানিকটা রেগে উঠেই বলল, তুমি কি চুপ করবা একটু? আমাকে লজ্জা দিয়ে কি লাভ হচ্ছে তোমার? সাদাফ চমকিত হয়ে তাকিয়ে থাকলো। রাকার মুখে তুমি সম্বোধনটা শুনে মূলত তার এই বিস্ময়। রাকা তাকে তুমি করে ডাকছে। আপনার মুখে তুমি ডাকটা তো ভারী মানায়। নিজের ভুলটা বুঝতে সময় লাগলো রাকার। ভুলবশত রেগে উঠে সাদাফকে তুমি সম্বোধন করে ফেলেছে ভেবে আর একবার লজ্জা পেয়ে মাথা নোয়ালো সে। অপরাধী কণ্ঠে বলল, ভুল হয়ে গেছে। রেগে গিয়ে তুমি কি আবার আপনি তুলতে চাইছ? দেখো, ওইটি হচ্ছে না। ভুল করেই হোক আর ইচ্ছে করেই হোক, একবার তুমি বলেছ মানে এখন থেকে তুমিই ফাইনাল। তুমি বলেই ডাকবে, তুমিও আর আমিও, বুঝছো? নয়, হ্যাঁ। নাও শুরু করো তো। আরেকবার ডাকো তুমি বলে। ডাকো ডাকো। সাদাফ জবরদস্তি শুরু করে। রাকা মৃদুস্বরে জবাব দেয়, এত তাড়াতাড়ি কি করে হয়? আর একটু সময় দিলে ভালো হতো না? হুম, কোনো সময় নেই, এক্ষুনি বলো। বলো বলছি। রাকা ভীত চোখে তাকায়। তারপর হঠাৎ কোথা থেকেই যেন খুব সাহস আসে তার। আবেশে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ওঠে, ডাক্তার সাহেব, তোমাকে ভালোবাসি। সাদাফের মনে তখন সে ভালো লাগার আবেশ এসে ছুঁয়ে গেছে। সেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার প্রেয়সীর দিকে। কি অদ্ভুত সুন্দরী না লাগলো মেয়েটার মুখে তুমি সম্বোধনটা, আর তার বলা সেই শব্দ ভালোবাসি। সময় স্রোত প্রবাহে পেরিয়ে যায় 2.5 মাস। এই 2.5 মাসে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। সম্পর্কের উন্নতি হয়েছে রাকা সাদাফের, আর মায়ার বিরহে স্থিতিশীল হয়ে গেছে ফাহাদ। তাদের সম্পর্কের কোনো কিছুই হয়নি, তবে ভেতরে ভেতরে মায়ার জন্য টানটা ফাহাদ অনুভব করত সেটা কেমন যেন কমে যাচ্ছে। অনুভূতির জায়গাগুলো ফিকে হয়ে উঠেছে। ব্যাপারটা বুঝতে পারছে না ফাহাদ। সে মায়াকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে, কিন্তু তারপরও এমন কেন হচ্ছে? মায়া নিখোঁজ। ফাহাদ তাকে খুঁজলো, ভালো করেই খুঁজলো। প্রথম কিছুদিন ওকে ছাড়া অস্থির লাগলো, পাগল পাগল মনে হলো নিজেকে। তারপর হঠাৎ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটা ব্যস্ততা চলে এলো ওর। সেই ব্যস্ত জীবনে নিজের পড়ালেখা, ভবিষ্যৎ, কেরিয়ার নিয়ে চিন্তা ছিল। মায়া তো ছিল না। আচ্ছা, সে কি মায়াকে ঠকাচ্ছে? সে কি আসলেই মায়াকে ভালোবাসে? বুঝে উঠতে পারছে না। কথাগুলো ভাবতে ভাবতে আনমনেই হেঁটে যাচ্ছিল ফাহাদ। ফুটপাত ধরে এলোমেলো ভঙ্গিতে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে কে যেন এসে জড়িয়ে ধরল তাকে। দুহাতে আঁকড়ে ধরল তার বুক। টের পেল পিঠের উপরে মুখ গুজে ফেলেছে কেউ। ফাহাদ চমকালো। কে এটা? হুট করে এসে তাকে কেন জড়িয়ে ধরল? প্রচণ্ড বিব্রত বোধ করলো ফাহাদ। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। ভরা রাস্তায় তাকে কেন কেউ জড়িয়ে ধরবে? কি আশ্চর্য! এই কে আপনি? ছাড়ুন ছাড়ুন। ফাহাদ জোর করে মেয়েটার হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে ফেলে। মেয়েটা অবাক হয়। ফাহাদ বিরক্ত হয়ে ঘুরে তাকালে নিজেও চমকে ওঠে। মায়া দাঁড়িয়ে। 2.5 মাসে কারো চেহারা পরিবর্তন হওয়ার কথা না, কিন্তু মায়ার চেহারা পরিবর্তন হয়েছে। তার ডাগর ডাগর সুন্দর দুটি চোখের নিচে জমেছে কালো কালির স্তর। মুখটা কেমন ক্লান্ত দেখাচ্ছে। ওকে দেখেই ফাহাদ আরেকবার চমকালো। মায়া,
তুমি চেহারার এই কি হাল করেছো? এতদিন কোথায় ছিলে তুমি? আর এমন লাগছে কেন তোমাকে? ফাহাদ হড়বড় করে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। মায়া উত্তর দেয় না, কেমন যেন নয়নে চেয়ে থাকে ফাহাদের জিজ্ঞাসা মুখপানে। একসময় ফাহাদ চুপ করে। মায়ের ক্লান্ত চেহারার দিকে তাকিয়ে নরম গলায় বলে, তুমি কথা বলছো না কেন মায়াবিনী? কি হয়েছে তোমার? আমাকে বলবে না? এতক্ষণ পর একটি প্রশ্নের জবাব দেয় মায়া। কিয়ৎক্ষণ ফ্যাল করে তাকিয়ে থেকে মাথা নাড়ায়। ফাহাদ চারপাশে তাকায়। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ এত সব কিছু করছিল তারা। এটা উচিত হয়নি। এত সব পথচারীদের মাঝে প্রশ্নের পর প্রশ্ন করা ঠিক হয়নি। সে হাত বাড়িয়ে মায়ার হাত ধরে। মায়া কিছু বলে না। তারপর ওরা এগিয়ে যায় একটি নির্জন স্থানের উদ্দেশ্যে। পাশাপাশি হাঁটছিল রাকা, সাদাফ। একটু আগেই একটা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো ওরা। এখন চলছে নিরিবিলি হেঁটে প্রেম আলাপন। ওরা একটু ফাঁকা ফাঁকা জায়গায় হাঁটছে, দুজনেই চুপচাপ। হঠাৎ নীরবতার সুতো ছেদ করে রাকা বলল, আমি আগামীকাল গ্রামে যাচ্ছি, দাদু বাড়িতে, পাবনায়। হঠাৎ সেখানে? নিচের দিকে তাকিয়ে প্রশ্ন ছড়ে সাদাফ। রাকাও রাস্তার দিকে তাকিয়ে মৃদুস্বরে জবাব দেয়, এমনি, এক্সাম শেষ হলো, এখন ফাঁকাই আছি, তাই ভাবলাম যাই একটু ওই দিকটায়। অনেকদিন ধরে যাওয়া আসা হয় না। ও, কিন্তু যেতেই হবে, না গেলে? কি যে বলো না তুমি, সেই কতদিন ধরে ওদিকে যাওয়া হয় না। বাড়িতে দাদা দাদু, চাচু চাচি কতজন আছে না, ওদের সাথে দেখা হয় না কতদিন। এবার সুযোগ হয়েছে, যাবো না বলছো? বুঝতে পারছি। কথাটা বলেই চুপ হয়ে গেল সাদাফ। রাকার দিকটাও ভাবে, মেয়েটা অনেক দিন তাদের গ্রামের বাড়ি যায় না। কত স্মৃতি আছে না সেখানে। অনেক দিন পর যখন সেখানে যেতে চাইছে তখন কি করে না বলবে। সাদাফকে চুপ করে থাকতে দেখে নিজেও আর কোনো কথা বলে না রাকা। কিছুক্ষণ পর সাদাফ নিজেই বলল, তাহলে ফিরছো কবে? সেটা কি আর ঠিক আছে, যাব, কিছুদিন আরাম করে থাকবো, তারপর ফেরার চিন্তা। কেমন খুশি খুশি ভাব প্রকাশ করে রাকা। সাদাফ সেই খুশি খুশি চেহারা দেখে নিজের মনের কথা আর প্রকাশ করে না। শুধু মেয়েটার মুখের সেই হাসির জন্যই যেন সে তার হাজারো না বলা কথা অব্যক্তই রাখতে পারবে। তার কাছে সব থেকে বড় যেন এই মেয়েটার খুশি, মেয়েটার হাসি মুখ। আগে যখন নিজের মনে কোনো মেয়ের জায়গা ছিল না, আলাদা করে কাউকে নিয়ে কিছু ভাবতো না, কই তখন তো কারো হাসি মুখের এত মূল্য ছিল না তার কাছে। কারো হাসি মুখ দেখে নিজের মনের কথা আর বলতে ইচ্ছে করতো না। মনে হতো না এই হাসিটাই সবচেয়ে দামি। তাহলে এখন যে এই রাকা নামের মেয়েটার জন্য তার এত অনুভূতি, এইটা কেন? এটাই কি তবে ভালোবাসা? নিজের ভাবনা দেখে নিজেই হেসে উঠল সাদাফ। হালকা শব্দ করে হাসল। রাকা অবাক হয়ে তাকিয়ে বলল, কি হলো, হাসছো যে? না, কিছু না, এমনি। সাদাফ মাথা নাড়িয়ে জবাব দিল। রাকা সন্দেহান চোখে তাকাতেই সাদাফ হাসে। ওর নাক টেনে দিয়ে বলে, বললাম তো কিছু না, অত ভাবছো কেন তুমি? না, কিছু না। এরপর আর কোনো কথা বলে না কেউ। হাঁটতে হাঁটতেই এগিয়ে এসে রাকার জন্য রিক্সা ঠিক করে সাদাফ। রাকা উঠে বসতেই ওর হাতে গুজে দেয় ছোট্ট একটা চিরকুট। রাকা অবাক চোখে তাকিয়ে কিছু বলার আগেই দ্রুত হেঁটে প্রস্থান করে সেখান থেকে। রিক্সা এগিয়ে চলে। কাগজের ভাঁজ খুলে মেলে ধরে রাকা। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতাটা রবীন্দ্রনাথের। রাকা সেটা জানে। তারপরে কবিতার এই ক্ষুদ্র অংশটা দেখে রাখার খুব ভালো লাগলো। মনে হলো কথাগুলো যেন সাদাফের নিজেরই। মুগ্ধতার আবেশে প্রাণ জুড়িয়ে গেল ওর। সাদাফের ব্যক্তিত্বের ওপর আরও একবার প্রেমে পড়ল। ছেলেটা যে এত চমৎকার করে অনুভূতির বার্তা সাজায় কী করে সেটাই ভেবে পায় না। কি অদ্ভুত সুন্দর তার ভালো লাগা, ভালোবাসার বার্তা। তুমি এতদিন কোথায় ছিলে মায়া? রেস্টুরেন্টের নিরিবিলি এক কর্নারে বসে মায়াকে উদ্দেশ্য করে প্রশ্নটা করে ফাহাদ। মায়া নিশ্চুপ ভঙ্গিতে তাকায়, উত্তর করে, গ্রামে, সিলেটের এক প্রত্যন্ত গ্রামে। সেইখানে কেন? একটু দরকার ছিল তাই। কিন্তু তোমার ফোন বন্ধ ছিল কেন? তুমি জানো আমি কতবার কল করেছি? ওখানে নেটওয়ার্কের খুব বাজে অবস্থা, ঠিকমতো কলই যায় না, তাই সিম বন্ধ করে ফেলেছিলাম। তাই বলে একটা যোগাযোগে কি করা যেত না? একটা খোঁজও কি দিতে পারতে না তুমি আমায়?
ফাহাদকে উদ্ভ্রান্তের মতো লাগে। মায়া আগের মতোই নিস্তেজ ভঙ্গিতে তাকালো। ফাহাদ অবাক হয়ে খেয়াল করলো মায়ার চাহনিটা কেমন যেন নিষ্প্রাণ, কেমন যেন অস্বাভাবিক লাগছে ওর দৃষ্টিতে, আশ্চর্য, ক্লান্ত আর নিস্তেজ। বললাম তো সম্ভব ছিল না, তারপরও কেন প্রশ্ন করছো ফাহাদ? মায়া তার নিস্তেজ অবস্থার মধ্যেই কেমন যেন তেজ খোঁজার চেষ্টা করে। নিজের রাগটা দেখাতে চায়, কিন্তু অসার শরীর নিয়ে সেটা সম্ভব হচ্ছে না। মায়ার রাগ লাগছে। গ্রামে গিয়ে তার এই সমস্যাটা বেড়েছে। খিটখিটে মেজাজ আরও বেশি খিটখিটে হয়ে গেছে। কিন্তু তোমার চেহারার এই হাল কেন? চোখের নিচে ডার্ক সার্কেল কেন? তুমি কয়দিন ঘুমোওনি? না, অত ঘুমিয়ে কি লাভ? বিড়বিড় করে বলল মায়া। ফাহাদ সেটা শুনতে পেল না, কিন্তু তারপর সে নিজ থেকেও আর কোনো প্রশ্ন করল না। কী কারণে জানে না, তবে এটা বুঝতে পারছে মায়া এখন ঠিক স্বাভাবিক না। ওকে স্বাভাবিক লাগছে না, হয়তো জার্নি করেছে সেই জন্য, ভাবলো ফাহাদ। মায়ার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরোলো। একটা রিক্সা ঠিক করলো ওর জন্য। মায়া কোনো কথা না বলে রিক্সায় উঠল। উঠতে গিয়ে কেমন করে যেন পা বাঁধিয়ে পড়েও যেতে ধরলো, তবে সামলে নিল ফাহাদ। ওকে ঠিক মতো চড়িয়ে দিয়ে মামাকে যেতে বলল। তারপর নিজে উল্টো ঘুরে যে কাছে যাচ্ছিল সেদিকে যাওয়া শুরু করলো। কিন্তু মাথা থেকে তখনও মায়ের চিন্তাটা যায়নি। মেয়েটার হঠাৎ হলোটা কি? ও স্পষ্ট খেয়াল করেছে হাঁটার সময় মায়া কেমন যেন টলছিল। বোঝাই যাচ্ছিল কোনো কারণে নিজের ভারসাম্য রক্ষা করতে কষ্ট হচ্ছিল ওর। কিন্তু কেন? একজন লং জার্নি করা ক্লান্ত মানুষের মাতালের মতো পা টলবে কেন? কি হলো মায়ার? বাকিটা সময় টেনশনের পোকাটা ক্রমাগত জ্বালিয়ে গেল ফাহাদকে। রাত 11টার দিকে হঠাৎ কফির কাপ হাতে ব্যালকনিতে প্রবেশ করলো ছায়া। খুব বেশি ঘুম আসছিল তার, কিন্তু সে ঘুমাতে চাইছে না। একটা প্রজেক্টের কাজ নিয়ে তাকে জেগে থাকতে হবে আরও কিছুক্ষণ। রাত জেগে কাজ করতে হবে, অথচ বারবার ঘুমের চোখে জোড়া লেগে লেগে আসছে। তাই বাধ্য হয়ে উঠে গিয়ে কফি বানিয়ে আনলো। ব্যালকনির এক কোণা ধোঁয়ায় পরিপূর্ণ। সাদা সাদা ধোঁয়ার কুণ্ডলি উড়ে উড়ে যাচ্ছে বাহিরের দিকে, সাথে ভেসে আসছে সিগারেটের তীব্র গন্ধ। অন্য পাশের দরজাটা বন্ধ। দরজা বরাবর দাঁড়িয়ে আছে মায়া, হাতে তার জ্বলন্ত সিগারেট। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট শুকটান দিচ্ছে। ধোঁয়ায় ধোঁয়ায় পরিপূর্ণ করে ফেলেছে জায়গাটা। মায়াকে সিগারেট খেতে দেখে বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে ফেললো ছায়া। মায়া সিগারেট খায়? কি আশ্চর্য! মায়ের অনেক রকমের ছেলের সাথে উঠবোস আছে, বয়ফ্রেন্ড আছে অনেক, কিন্তু ওর মধ্যে নেশাজনিত তো কোনো ব্যাপার ছিল না। ওকে তো আগে কখনো সিগারেট খেতে দেখেনি ছায়া। আপু, তুই সিগারেট খাচ্ছিস? নিজের বিস্ময় চেপে না রাখতে পেরে প্রশ্ন ছুড়ল ছায়া। কণ্ঠটা কানে পৌঁছাতেই এক মুহূর্তের জন্য চমকালো মায়া। চকিত হয়ে ফিরে তাকাতেই ওকে দাঁড়িয়ে থাকতে দেখল। ওর অবাক চাহনি অনুসরণ করে নিজের হাতের দিকে দৃষ্টি ফেরালো। ছায়া তার হাতে ধরা সিগারেটটার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা দেখেই হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেল ওর। ক্ষেপে উঠে বলল, তুই এখানে কি করছিস? ছায়া সেই প্রশ্নের জবাব দিল না। বিস্ময় বিমূঢ় হয়ে সে জবাব দিতে ভুলে গেল। তার মস্তিষ্কে তখন একটাই প্রশ্ন, মায়া কেন সিগারেট খাচ্ছে? তুই সিগারেট খাওয়া শুরু করলি কবে থেকে? দিন দিন আর কত নিচে নামবি তুই? এতদিন শুধু ছেলেদের সাথে মিশতে দেখতাম, এখন তো দেখছি। কথা শেষ করার আগে তেতে উঠল মায়া। আমি যা করার করি তাতে তোর কি? কেন আমাকে বিরক্ত করছিস তুই? সমস্যা কি তোর? আমি কি তোর টাকায় সিগারেট খাই, না তোর মায়ের? যা বলছি এখান থেকে। এমন খেপে যাচ্ছিস কেন তুই? তোর ভালো মন্দ দেখার দায়িত্ব কি আমাদের নেই? তুই সিগারেট খেয়ে বেড়াবি আর আমি সেটা বলতেও পারবো না? মা জানে তুই সিগারেট খাওয়া শুরু করেছিস? আমার কোনো ঠেকা পড়েছে তোর মাকে গিয়ে জানানোর? ধোঁয়া ছাড়তে ছাড়তে হঠাৎ শান্ত ভঙ্গিতে বলে ওঠে মায়া। তার কণ্ঠস্বর এখন ঠান্ডা, তবে কথাবার্তা তাচ্ছিল্যে পরিপূর্ণ। ছায়া প্রত্যুত্তর করে না, চুপচাপ কফির কাপে সিপ বসায়। এগিয়ে এসে মায়ের পাশে রেলিং ধরে দাঁড়ায়। খুব ধীর আর শান্ত গলায় বলল, তুই এমন কেন করছিস আপু? আমাদেরকে কেন তুই দূরের মানুষ মনে করিস? আমি তো তোরই বোন, আমাদের বাবা তো এক, তারপরেও কেন? মা আলাদা, এটা মনে রাখিস। ফট করে উত্তর দেয় মায়া। সে কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল ছায়া। এছাড়া তো তার আর উপায় নেই। স্মোক করা ভালো না আপু, সেটা তুইও জানিস, আমিও জানি। তবুও জেনে শুনে নিজের ক্ষতি করছিস তুই। সিগারেট হচ্ছে নেশার প্রথম ধাপ, এরপর আস্তে আস্তে মদ, গাঁজা, ফেন্সিডিল, আরও কত কি। সময় থাকতে ফিরে আয় আপু,
এমন করে নিজেকে শেষ করিস না। আমি শেষ হয়ে গেলে কার কি? হঠাৎ করে এই প্রশ্নটা করে বসে মায়া। ছায়া কি বলবে ভেবে পায় না, তবুও বলার চেষ্টা করে। কারো কিছু নেই বলছিস? আম্মু, আমি, বাবা, আমাদের কিছু যায় আসে না ভাবছিস? ওসব আলগা পিটি আমাকে দেখাতে আসিস না। ওসব জাস্ট অসহ্য লাগে আমার। জ্ঞানী জ্ঞানী ঢং না দেখিয়ে ঘরে যা। ব্যস্ত মানুষ, লেখাপড়া কর কি, যা। ছায়া আর কথা বাড়ালো না, চুপচাপ বেরিয়ে গেল মায়াকে রেখে। 2 দিন হলো পাবনায় এসেছে রাকা। আজ প্রায় 2 বছর পর এখানে এলো সে। এই 2 বছরে এলাকার কত পরিবর্তন হয়েছে রাকা বিস্ময় নিয়ে ভাবতে থাকে। এখন বিকেলবেলা, সারা দিন অনেক কিছু করে বেরিয়ে এই মাত্র দুপুরের খাওয়া শেষ করলো সে। তারপর ঘরে ফিরেছে। বাড়ি এসে খুব ভালো লাগছে ওর। দাদু দাদি, চাচু চাচি, কাজিনদের সাথে থেকে মনটা কেমন ফুরফুরে হয়ে গেছে। রাকা রুমে ঢুকলো। গতকাল সারাদিনে সাদাব সাহেবের সাথে তার কথা হয়নি, নিজের ব্যস্ততায় সময় করে উঠতে পারেনি। ডাক্তার সাহেব নিশ্চয়ই খুব রাগ করেছে ভাবলো রাকা। ফোন হাতে নিয়ে কল করলো সাদাফকে। 2 বার কল হতে কি রিসিভ করলো সাদাফ। অভিমানী কণ্ঠে বলল, এতদিন পরে এসে আমার কথা মনে পড়লো আপনার? তাও ভালো কল করেছেন, না তো আমি ভুলে যেতাম রাকা নামের কারোর সাথে আমার পরিচয় ছিল। শুধুই পরিচয় নাকি প্রণয়? দুষ্টুমির হাসি হাসলো রাকা। আমার দিক থেকে তো প্রণয়, তার দিক থেকে যে কে বুঝতে পারছি না। এত কিছু তোমাকে বুঝতে হবে না। আর ওসব ছাড়ো তো, এখন বলো কেমন আছো? আগে তো ছিলাম ভালোই, এখন যে কি হলো, এক রোগী এসে মন ছিনিয়ে নিয়ে গেল আর অসুস্থ হয়ে পড়লাম আমি। আরে দূর, হেয়ালি রাখো তো, সত্যি করে বলো কেমন আছো? মিস করছি খুব। মৃদু কণ্ঠে স্বীকারোক্তি জানায় সাদাফ। রাকা মলিন হেসে বলল, আমিও। বলো না, ফিরছো কবে? সবে না 2 দিন হলো, এত তাড়াতাড়ি কি ফেরা যায়? আর আমি ফিরতে চাইলেই কি দাদু দাদি দিবেন বলে ভেবেছো? ঠিক আছে, তাহলে আমিও চলে আসি। আচ্ছা এসো তাহলে, সমস্যা নাই। দাদুরে বলবো আমার জামাই আসতেছে, তোমরা বরণডালা নিয়ে রেডি হও। বলেই হেসে উঠল রাকা। সে হাসির তালে তাল মিলিয়ে হো হো শব্দে হাসলো সাদাফও। কিছুক্ষণ হাসাহাসির পর হঠাৎ কি মনে হতে রাকা বলল, একটা সুন্দর জিনিস দেখবা, দাঁড়াও ভিডিও কল দিচ্ছি। বলেই ওকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দিল। হোয়াটসঅ্যাপে ঢুকে ভিডিও কল করলো। সাদাফ রিসিভ করতেই ফোনের ব্যাক ক্যামেরা অন করে নিজের ঘরের জানালাটা দেখালো। সাদাফ তাকিয়ে দেখলো জানালার অপর প্রান্তে একটা পেয়ারা গাছ লাগানো। তার ডালের ওপর বসে আছে 2টো হলুদ রঙের পাখি। পুরো শরীর যাদের গাঢ় হলুদ, মাথায় আর ঘাড়ে ছোপ ছোপ কালো দাগ। অদ্ভুত সুন্দর পাখি দুটো, সচরাচর এদের দেখা যায় না। ওদের দেখেই রাখা আগ্রহী হয়ে বলল, বলো তো এদের নাম কি? পড়েছিলাম কোথাও একটা, সঠিক মনে নেই। ব্ল্যাক হেডেড ওরিয়ল। আর বাংলায়? সেটা তো জানি না। এটাকে বলে বেনে বউ। জানো সবখানে এই পাখি দেখা যায় না, হুটহাট দেখা যায়। কিন্তু এখন কি হচ্ছে জানো, আমি গত 2 দিন ধরে দেখছি প্রত্যেক বিকালে পাখি দুটো আমার জানালার ধারে এসে বসে থাকে। এটা দাদিকে বলতে উনি কি বললো জানো? কি বললেন তোর বিয়া লাগবে, সেজন্যই বিয়ার আগে বেনে বড়ে দেখছিস, বিয়ের জন্য রেডি হয়ে থাক। দেখেছো কি কথাবার্তা, দাদি এখনো তার কুসংস্কার ছাড়েনি। বলেই মৃদু হাসলো রাকা। সে কথা শুনে হঠাৎ দুষ্টুমি এসে ভর করলো সাদাফের মাথায়। সে ফিচেল হাসি দিয়ে বলল, সব কথাকে কুসংস্কার হিসেবে ধরে নিতে নেই, হতে তো পারে এবার সত্যি সত্যি তোমার বিয়ে হয়ে গেল। দূর কি চাতা বলো, এত তাড়াতাড়ি বিয়ে করে নাকি কেউ? তুমি তো এখনো ইন্টার্নশিপ কমপ্লিট করনি, এত জলদি বিয়ে করবা? তুমি করলে করতেই পারি, শত হোক একটা মাত্র প্রেমিকা। কথাটা বলেই কিছুক্ষণ থামলো সাদাফ। রাকার প্রতি উত্তরের আশায় চুপ করেছে সে। কিন্তু রাকা যখন কিছু বলল না তখন বুঝলো সে লজ্জা পেয়েছে। যদিও সে লজ্জারাঙা আরক্তিম মুখটা তার দৃষ্টিগোচর হলো না, তবু সে মনে মনে কল্পনা করে মজা পেল। ছেলেরা বিয়ের আগেই কোনো মেয়েকে নিজের বউ ভাবতে বিচিত্র কারণে মজা পায়। মেয়েটা তার প্রেমিকা হোক বা না হোক, তারা এক ধরনের আনন্দ অনুভব করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা হয় লজ্জার। এমনকি নিজের প্রেমিকের অথবা হবু বরকেও তার স্বামী হিসেবে ভাবতে পারে না, লজ্জায় কুঁকড়ে যায়। এজন্যই হয়তো
লজ্জা নারীর ভূষণ। তোমাদের বাড়িটা কি একেবারে রোড সাইডে? কথার প্রসঙ্গ বদলালো সাদাফ। রাকাকে আর লজ্জা দিতে মন চাইছে না। লজ্জা দিয়ে কি লাভ যদি সেটা নিজের চোখের সামনে না দেখতে পারে? তার চেয়ে বরং বিয়ে হয়ে গেলে তখন না হয় সারাদিন ওকে লজ্জায় ফেলবে আর মনে মনে খুশি হবে ভেবেই কথা ঘোরালো সে। না, বিল্ডিংটা রোড সাইডে হলো বাড়ির অন্য সবার ঘরগুলো ভিতরের দিকে, একমাত্র রাস্তার দিকে আমার রুমটাই। মেইন গেট থেকে সরাসরি আমার রুমের জানালাটা দেখা যায়। সাবধানে থেকো, রোড সাইডে রুম হলে মানুষ এসে তুলে নিয়ে যাবে। তখন আমার একমাত্র প্রেমিকা গেলে আমার কি হবে? আমি কোথায় যাব? বেশ ঢং করে বলল সাদাফ, ন্যাকা ন্যাকা ভাব নিয়ে। ওর কথা শুনে খিলখিল করে হেসে উঠল রাকা। সে হাসির আওয়াজে তীর বেঁধল প্রেমিকের বুকে। বুকে হাত রেখে সে আহত ভঙ্গিতে বলল, যেদিন তোমার পাই না গো কাছে, পরশন নাহি পাই, মনে হয় যেন বিশ্বভুবনে কেহ নাই, কিছু নাই। চরণ কয়েকটা শুনেই এক অজানা শিহরণ ছড়িয়ে পড়ল রাকার শরীর জুড়ে। সে কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে ধীর কণ্ঠে শুধালো, এই কবিতার লেখককে? ডাক্তার সাদাফ না অন্য কোনো কবি? কবিতা লেখার সাধ্য আমার নেই, এটা নজরুলের লেখা। আমি তো শুধু সঠিক সময় প্রয়োগ করলাম। তাই তো বলি, ডাক্তার সাহেব আবার ডাক্তারি ছেড়ে কবিত্ব শুরু করলেন নাকি? দুজনে প্রাণ খুলে হাসতে থাকলো। যদিও হাসির কারণ খুব একটা কিছু নয়, আসলে প্রেমিক যুগল পাশাপাশি থাকলে তাদের ভেতর এক অন্য আত্মা ভর করে। তারা অকারণে হাসে, অকারণে প্রেম খোঁজে। একসময় হাসি থামিয়ে সাদাফ মৃদু গলায় বলল, খুব মিস করছি প্রিয়, জলদি ফিরে এসো। আজকাল ঠিকমতো ভার্সিটিতে যাচ্ছে না মায়া, একা একা থাকছে সারাক্ষণ ঘরের ভেতর, একা একা। বন্ধ দরজার ভেতর কী করে ঠিক বোঝা যায় না। ছায়া লুকিয়ে চুপিয়ে দেখার চেষ্টা করেছে, উকি ঝুঁকি দিয়েছে, দরজায় আড়ি পেতেছে, কিন্তু লাভ হয়নি। মায়ার ঘর থেকে কোনো শব্দ হয় না। আগে সে বাসায় থাকার সারাটা সময় বেস্ট ফ্রেন্ডের সাথে চ্যাটিং আর ফোন কলে কাটিয়ে দিত, অথচ সেই মেয়ে আজকাল কারোর সাথেই কথা বলছে না। ছায়া অবাক হয়। ওর অজান্তেই মায়াকে চোখে চোখে রাখছে ছায়া। ওর প্রত্যেকটা কাজকর্ম নিবিড়ভাবে খেয়াল করছে। অদ্ভুত হলেও সত্য, মায়ের ঘর থেকে সে বেশ কিছু দামি জিনিস মিসিং পেয়েছে। মায়ের দুটো স্মার্টফোন ছিল, এখন সে শুধু একটাই ব্যবহার করতে দেখে। আরেকটা কোথায় বা কী করেছে সেটা সে জিজ্ঞেস করেছিল, কিন্তু মায়া জবাব দেয়নি। উল্টো খেপে গিয়ে তুল কালাম বাঁধিয়েছে। আরও কিছু দামি জিনিস আর দেখতে পাচ্ছে না ওর ঘরে। জিজ্ঞেস করার উপায় নেই, কিছু বললেই রক্তচক্ষু নিয়ে তাকায়। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে মায়া, পরিবর্তন হচ্ছে আচরণের। ব্যাপারগুলো ছায়ার চোখে পড়ে। ভাবতে থাকে কি হয়েছে ওর। কখনো কখনো কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেই ফেলে, তাতে লাভ হয় না। মায়া তাকে কখনোই পাত্তা দেয় না। আজ হঠাৎ করে মায়া বাসা থেকে বেরিয়ে গেছে, সম্ভবত ফাহাদের সাথে দেখা করার জন্য। আজকাল অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেখা যায় না ওকে। ফাহাদের সাথেও খুব একটা কথা বলে না। ওর বেরিয়ে যাওয়ার সুযোগটাই যেন খুঁজছিল ছায়া। ওর ঘরটা চেক করা দরকার। চুপি চুপি রুমের সামনে এলো। দরজা লক করে রেখে গেছে মায়া। ছায়া হতাশ হয় না, ছুটে গিয়ে ব্যালকনির দরজাটা খোলে। যা ভেবেছিল তাই, মায়া এই দরজা লাগাতে ভুলে গেছে। ছায়া আলতো হাতে দরজা খুলে ভেতরে পা রাখে। রুমের ভেতর কেমন যেন একটা বিশ্রী গন্ধ। ভালো করে শুকে দেখলো গন্ধটা শুধু সিগারেটের নয়, সঙ্গে আরও কিছু আছে, কিন্তু এক্স্যাক্টলি কিসের সেটা বুঝতে পারলো না। চারপাশে চোখ বোলাতে বোলাতে ছায়া এগিয়ে আসে রিডিং টেবিলের দিকে। খুব সাবধানে সবগুলো বই খাতা চেক করে, কিন্তু কোথাও কিচ্ছু পায় না। চেক করে ফিরে আসার সময় চোখ পড়ে টেবিলের নিচের দিকে, ড্রয়ারের দিকে। ছায়া ড্রয়ার টান দেয়, কিন্তু লক করে রাখার কারণে খুলতে পারে না। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে চাবি পাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত খুঁজে পায় না। আবারও রুমের ভেতর সন্ধান শুরু করলো ছায়া। বিছানার নিচে, উপরে, তোষকের তলায়, ঘরের কোনায় কোনায় গিয়ে খুঁজল, কোথাও কিচ্ছু পেল না। অবশেষে যখন ব্যর্থ হয়ে নিজের ঘরে ফিরবে, তখনই চোখে পড়ল ড্রেসিং টেবিলের আয়নার পেছনে টেপ দিয়ে কি একটা আটকানো। কৌতূহলী হয়ে এগিয়ে এসে পরখ করতেই খেয়াল হয় এটা কিসের যেন চাবি। কিন্তু কিসের? চাবিটা খুলে নিয়ে ঘরে সবগুলো লকের ভেতর ঢোকানোর চেষ্টা করলো, কিন্তু কোনোটাতেই হচ্ছে না। অনেক চেষ্টার পর এসে টেবিলের সেই ড্রয়ারটাতে দিতেই খুলে গেল সেটা। ছায়া অবাক হলো, এই ড্রয়ারের চাবি মায়া লুকিয়ে রেখেছিল কেন? আশ্চর্য। ড্রয়ারটা খুলতেই আরও বেশি অবাক হতে হলো ছায়াকে। ড্রয়ারটার ভেতরে বেশ কয়েকটা মোমবাতি, ম্যাচ, সিগারেটের প্যাকেট আর সিরিঞ্জ। কয়েকটা ওষুধের পাতাও চোখে পড়ল।
একটা চিকন লম্বা প্লাস্টিকের পাইপ। প্যাথোলজিতে রক্ত নেওয়ার আগে অ্যালবোর ওপরে যে ধরনের চিকন পাইপ বেঁধে দেয় সেই রকম। কিন্তু এটা মায়ের কাছে কেন? তারপর হঠাৎ কী যেন মনে হতেই ছায়া চমকে ওঠে। এগুলো যে ড্রাগ অ্যাডিক্টেডদের ড্রাগস নেওয়ার মাধ্যম, সেটা কী করে ভুলে গেল হোক? যারা ড্রাগ ইনজেক্ট করে তারা এসব ব্যবহার করে। তার মানে মায়াও কি? আর ভাবতে পারে না ছায়া। হুট করেই তার বুকটা ভার হয়ে আসে। বড় বোনের জন্য নিজেকে খুব অসহায় লাগে। তার চোখের সামনেই তার বড় বোনটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, অথচ তার করার কিচ্ছুই নেই। তার বাবা মা কেউই এ ব্যাপারগুলো গুরুত্ব দিচ্ছেন না, কোনোভাবেই না। এদিকে মায়াও তার কথা শুনছে না। সে একা কী করবে? কী করে সামলাবে মায়াকে? চিন্তায় বিভোর হয়ে এলোমেলো হেঁটে ঘর ছেড়ে বেরিয়ে আসে ছায়া। সে দিব্য দৃষ্টিতে দেখতে পারছে যে মায়া শেষ হয়ে যাচ্ছে, তিলে তিলে মরছে, অথচ সে কিছুই করতে পারছে না। হ্যাঁ, জীবন। বহুদিন পর হঠাৎ সাদাফরা 4 বন্ধুতে মিলে আড্ডায় বসেছে। চলছে তুমুল আড্ডা, চায়ের কাপে টুংটাং শব্দ আর মুড়ি মাখার বাটিতে হুড়মুড়িয়ে পড়ার ব্যস্ততা। সবগুলো এসে জড়ো হয়েছে অনন্তদের বাসায়। অনন্তের বইয়ের হাতে ডিনারের আবদার ধরেছে সবাই। বর্তমানে গেস্ট রুমে বসে হইচই করছে ওরা। কথায় কানে ফাইজলামিতে ঘরটার রমরম অবস্থা। সবাই হই হুল্লোড়ে ব্যস্ত। কখনো টিয়াকে নিয়ে অনন্তকে খ্যাপাচ্ছে, কখনো ঢাকাকে নিয়ে সাদাফকে। সবার সাথে থেকেও কেন যেন একটু অন্যমনস্ক হয়ে পড়ছে ফাহাদ। থেকে থেকেই কথা আর খেয়েই হারিয়ে ফেলছে। বিষয়টা লক্ষ্য করছিল না। বেশ খানিকক্ষণ পর সিফাত বলল, তোর কি হয়েছে বলতো ফাহাদ? এমন আনমনা হয়ে যাচ্ছিস কেন? আরে কি আবার হবে, সারাক্ষণই তো তার মাথার মায়াবিনী চিন্তা ভাবনা ঘুরপাক খায়। টিটকিরি মেরে বসলো সাদাফ। তখন অনন্ত একটু মজা করে বলল, হ্যাঁ, ওর তো মাথায় থাকে মায়াবিনী। আর তোমার মাথায় কি থাকে? হ্যাঁ, আমার শালিকা। বলেই ভ্রু নাচালো অনন্ত। সাদাফরা তাতে অবাক হলো না। বিয়ের পর হঠাৎ করে এই নতুন পরিবর্তন হয়েছে অনন্তের। সে এখন আর আগের মতো লজ্জা পায় না, বন্ধুদের কথায় কথায় বিব্রত বোধ করে না, বরং মাঝে মধ্যেই বন্ধুদেরকেও বিব্রত করে ফেলে। দূর, সবসময় কি যে বলিস না তুই। হাত নাড়িয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে সাদাফ। অনন্ত প্রত্যুত্তরে হাসে। ফাহাদ কিছু না বলে যেমন আনমনা ছিল তেমনি থাকে। সিফাত আবারও ওকে ঠেলা দিয়ে বলল, আব্বে ওই কোন দুনিয়ায় গেলি? মহাকাশে যাত্রা করলি নাকি? ঠেলা খেয়ে হুঁশ হলো ফাহাদের। সবাইকে এমন হবার মতো চেয়ে থাকতে দেখে থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বল কি হয়েছে তোদের? আমাদের আবার কি হবে? তোর কি হয়েছে সেটা বল। আমার তো কিছুই হয়নি। বেশ স্বাভাবিকভাবেই বলল ফাহাদ। সবাই সরু চোখে তাকালো। ফাহাদ ভাবাচাকা খেয়ে গেল যেন সেই দৃষ্টি দেখে। আমতামতা করে বলল, মানে তোরা এমন করে তাকাচ্ছিস কেন? আমি তোদের কি করছে? কিছু তো করিস নাই, কিন্তু কথা হলো তোর আসলে হয়েছেটা কি? মায়ের সাথে ঝগড়া করেছিস? বলেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলো সাদাফ। সঙ্গে বাকিরাও। ফাহাদ আবারও আনমনা হয়ে উঠল। কিছুক্ষণ থেমে ধীর কণ্ঠে বলল, কথাই তো বলে না, ঝগড়া হবে কি করে? মানে? একসাথে সমস্যার প্রশ্নটা ছড়ে ওরা। মায়া ফাহাদের সাথে কথা বলে না, কিন্তু কেন? ওদের জানা মতে ওর আর মায়ের সম্পর্ক তো সেরকম না। 8-10টা প্রেমিক প্রেমিকার মতো এরা ঝগড়া করে না। মায়ের কোনো আবদারই ফেলে না ফাহাদ। সব কথা, সব ইচ্ছে পূরণ করে। যখন যা বলে ফাহাদ পাগলের মতো সেই কাজটাই করে। ছোটোখাটো মান অভিমান যে হয় না তা নয়, সেসবও হয়, তবে দিন শেষে ফাহাদের পাগলামির কাছে সব কিছুই হার মানে মায়ার। বড্ড ভালোবাসে যে তাকে ফাহাদ। জানি না, তবে ইদানিং কেমন যেন বদলে গেছে মায়া। খুব চুপচাপ থাকে, দেখা করতে এলে ঘন্টার পর ঘন্টা নিশ্চুপে কাটিয়ে দেয়। খুব একটা কথা বলে না, আমি যা জিজ্ঞেস করি শুধু তারই উত্তর দেয়। আবার চুপ করে থাকতে থাকতে হঠাৎ কেমন যেন উত্তেজিত হয়ে ওঠে। হুট করে মেজাজ খিটখিট করে চলে যায়। ফোন করলে ধরে না, ধরলেও কেমন একটা নির্লিপ্ততা ভাব। আমি ঠিক বুঝতে পারছি না। আই থিঙ্ক মায়া বিষণ্ণতায় ভুগছে। তুই ওখানে একদিন হসপিটালে আসিস তো, দেখবি সব ঠিক হয়ে যাবে, টেনশন নিস না। আশ্বাস দেয় সাদাফ। ফাহাদকে আশ্বস্ত হতে দেখা যায় না। সে আরও হতাশায় ডুবে গিয়ে বলল, সে করতে পারলে ভালোই হতো, তবে উপায় নেই। মায়া খুব বেশি ক্ষিপ্ত হয়ে থাকে সব সময়, হয় চুপচাপ, না হয় হাই টেম্পার। কি যে করব?
ও কি অন্য কারোর সাথে রিলেশনে গিয়েছে? এই ধরনের কিছু কি মনে হচ্ছে তোর? হঠাৎ ভ্রুকুচকে প্রশ্ন করলো সিফাত। ফাহাদ আতকে উঠে তাকালো, কেমন জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, না না, সে হবে কেন? মায়া সত্যি সত্যি আমাকে ভালোবাসে, আর আমি ওকে। আমাকে ছেড়ে অন্য কারো কাছেও যাবে না, এটা ওর প্রতি আমার বিশ্বাস। যদি যায় তো? কেন যাবে? কখনো যাবে না। মায়া শুধু আমাকেই ভালোবাসে, খুব ভালোবাসে। খবরদার এই ধরনের কথা বলবি না তুই সিফাত। সিফাতের কথা শুনে চিৎকার করে উঠল ফাহাদ, শাসিয়ে উঠল ওর উদ্দেশ্যে। ধমকে চুপসে গেল সিফাত। তারপরেও অনন্ত বলল, কাউকে বিশ্বাস করা ভালো ফাহাদ, কিন্তু যখনই তার ভিতরে অতি শব্দটা ঢুকে যায় তখনই বিষয়টা খারাপ হয়ে যায়। মায়াকে অতিরিক্ত ভালোবাসিস, বিশ্বাস করিস, কিন্তু এমনও তো হতে পারে ও তোকে ভালোবাসে না, তুই ওর ভালোবাসা না মোহ ছিলি। ব্যাস ব্যাস, অনেক বলেছিস তুই অনন্ত, অনেক হয়েছে। আমি আর নিতে পারছি না, চুপ কর তোরা। তুই আমাকে ভুল বুঝিস না দোস্ত, আমরা কখনোই তোর খারাপ চাই না। ফাহাদ চুপ করে থাকে, একটা কথাও বলে না। অনন্ত সিফাত একে অপরের মুখ চাওয়াচাই করে। এর মধ্যে সাদাফও নিশ্চুপ থাকে। মায়াকে নিয়ে তার কিছুই বলার নেই, সে কিছুই বলতে চায় না, কেননা এর আগে বেশ কয়েকবার মায়াকে অন্য ছেলের সাথে দেখেছে সে, কিন্তু ফাহাদকে বলেনি। কারণ আসল ঘটনা সে জানে না, শুধু শুধু ফাহাদের চোখে মায়াকে আর নিজেকে ছোট করতে চায়নি সে, তাই এখনও চুপ করে আর থাকে। ফাহাদ অনেকক্ষণ চুপ করে থাকে। একসময় মুখ খোলে, খুব ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, যদি সত্যি সত্যি মায়া এমন করে যে আমি ছাড়া ওর জীবনে অন্য কেউ এসেছে, তাহলে আমি বলছি, তোদের সামনেই বলছি, আমি কখনোই ওকে ক্ষমা করব না, কোনো দিন না। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতার অপমান আমি সহ্য করব না। এই ফুলের মাফ আমি মায়াকে কোনো দিন করব না। এই কঠিন কথা শুনে হঠাৎ আঁতকে উঠল সাদাফ। কেন সে জানে না, তবুও ফাহাদের মুখের সেই কঠিন কথাটা তার সহ্য হলো না। একটু পর টিয়া এসে ওদের আড্ডা ঘরে ঢুকলো। রাতের খাবার দেওয়া হয়েছে বলে ওদের খেতে ডাকলো। সভা ভঙ্গ করে ওরা সবাই ডাইনিংয়ে ছুটলো। রাত তখন 12টা। সাদাফের হঠাৎ কি হলো কে জানে, হঠাৎ করে রাকাকে দেখার জন্য মনটা ছটফট করে উঠল। মনে হলো এই মুহূর্তকে না দেখতে পারলে বাঁচবে না সে। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে থাকে সাদাফ। শেষ পর্যন্ত না পেরে কল করে রাকাকে, কিন্তু অনেকবার রিং হয়েও কলটা রিসিভ করে না রাকা। করবেই বা কী করে? গভীর রাতে সে কি আর জানে রাকা এখন গভীর ঘুমে আচ্ছন্ন? সে ঘুম কি আর সহজে ভাঙে? সাদাফ ব্যাপারটা বুঝলো, কিন্তু তার মন বুঝলো না। অবাধ্য মন তখন রাকাকে দেখার জন্য রীতিমতো যুদ্ধ শুরু করেছে ওর সাথে। ওর কণ্ঠটা শোনার জন্য আঁকুপাকু করছে ওর মনটা, কিন্তু কী করবে ও? সিদ্ধান্তহীনতায় ভুগছে সাদাফ। ভোর 4:30। সাদাফ দাঁড়িয়ে আছে হাইওয়েতে। বর্তমানে সে পাবনা শহরে অবস্থান করছে। এই মাত্র বাস থেকে নামলো। তার সামনে একটা বিশাল গেট, ওপরে লেখা এডওয়ার্ড কলেজ পাবনা। রাকার ভাষ্যমতে এই কলেজের আশেপাশে ওদের বাড়িটা, কিন্তু কোথায়? চারপাশ দেখে মনে হচ্ছে শহরের ভেতরে ঢুকে গেছে সে, কিন্তু রাকার তো বলেছে কলেজের পাশে হলেও ওদের বাড়িটা আবাসিক এলাকায়। তাহলে রাগে নিজের মাথায় গাট্টা মারার স্বাদ জাগলো সাদাফের। কেন সে এরকম একটা পাগলামি করলো? এখন এই বেলায় সে রাকার বাড়ি কী করে খুঁজবে? উফ! চট করে কল করলো রাকার নাম্বারে, কিন্তু সে রিসিভ করলো না। সাদাফের আরও রাগ হলো। রাগে চুল টেনে ধরে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। হঠাৎ কি যেন মনে হতেই কন্ট্যাক্ট লিস্ট চেক করলো। হ্যাঁ, মাহির নাম্বারটা তার কাছে আছে। তাকে কল দিলে কিছু তো একটা করা সম্ভব, কিন্তু এত রাতে কি ওকে কল দেওয়া কি ভালো দেখায়? ধ্যাত, যা করার তা তো করেই ফেলেছিস। পাগলামি করে ঢাকা থেকে পাবনায় তো ছুটে এসেছিস, এখন অত সব ভেবে কি? এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিল। ইতস্তত করেই কল দিল মাহিকে। প্রেমিকের সঙ্গে প্রেমালাপে ব্যস্ত ছিল মাহি। হঠাৎ করে আননোন নাম্বার থেকে কল আসতে দেখে ভ্রু কুচকালো। রাগ হলো খুব। এত রাতে তাকে কে কল দেবে? নিশ্চয়ই রং নাম্বার। রাত বিরাতে মানুষকে কল দিয়ে বিরক্ত করার জন্য এক জাতের লোক আছে বাংলাদেশে। এদের কাজে অহেতুক বিরক্ত করা। আজ তোদের শাস্তা করবো, দাঁড়া। ভেবে যেই না কঠিন কিছু গালি ছুটতে যাবে, অমনি ওপাশ থেকে কারো গলা শোনা গেল। কিছুটা ইতস্তত ভাব করে সে বলছে, হ্যালো, মাহি বলছো? আমি সাদাফ, চিনতে পারছো? রাকার।
সাদাফের কণ্ঠ শুনে চমকালো সে। এই সময় সাদাফ তাকে কল করেছে হঠাৎ? জি, চিনতে পেরেছি, কিন্তু এত রাতে আপনি আমাকে কল দিয়েছেন? সে এক বিরাট ইতিহাস, অত সব শোনাতে পারবো না। তার চেয়ে তুমি আমাকে একটু সাহায্য করো তো। রাকার গ্রামের বাড়ির ঠিকানাটা আমাকে দাও, একদম এক্স্যাক্ট ঠিকানাটা। সেটা দিয়ে আপনি কি করবেন সাদাফ ভাই? আপনি না ঢাকায়, পাবনার ঠিকানা দিয়ে? যা বলছি তা করো না মাহি, এত কথা বলো না প্লিজ, ঠিকানাটা দাও। অস্থির হয়ে উঠল ও। আপনি এখন কোথায় সেটা বলুন তো। মাহি সরু চোখে প্রশ্ন ছুড়ে, আমি এই মুহূর্তে পাবনা শহরে যাচ্ছি, বুঝছো? তোমাদের অ্যাডওয়ার্ড কলেজ আছে না, সেটার গেটের সামনে। রাকা বলেছে এদিক ওর বাড়ি, কিন্তু কোথায় আমি তো চিনি না। রাকা কাল রাত থেকে কল ধরছে না, ওর সাথে যোগাযোগ করার ওয়েও নেই। প্লিজ মাহি, হেল্প করো আমাকে। সাদাফের কথা যেন পুরোটাই মাথার উপর দিয়ে গেল মাহি। এই ছেলে কি পাগল না মাথা খারাপ? রাত দুপুরে সে ছুটে গেছে ঢাকা টু পাবনা, তাও চেনা নয়, সম্পূর্ণ অচেনা একটা জায়গায়, শুধুমাত্র প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য। মাহি বিস্ময় চোখ বড় বড় করে ফেলে। ঠিকানাটা দাও। ঠিক আছে, শুনুন, আপনি যেখানে আছেন সেখান থেকে রিক্সা নিন। দেখুন আশেপাশে রিক্সা আছে তো, না থাকলে আবার সমস্যা। মাহির কথায় চারপাশ তাকালো সাদাফ। দূরে দুটো রিক্সা দাঁড়িয়ে আছে, চালক দুজন সিগারেট খেতে খেতে খোশ আলাপ করতে ব্যস্ত। ওদের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, আছে দু একটা, তুমি ঠিকানাটা বলো, আমি পৌঁছে যাব। আমি মেসেজ করে দিচ্ছি জায়গার নাম। আর শুনুন, এত রাতে গিয়ে যদি রাকার দেখা না পান তখন কি করবেন আপনি? এমন করে যে চলে গেলেন, রাকাদের ঠিক পরের বাড়িটাই আমাদের। সমস্যা হলে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। এই মুহূর্তে ওখানে থাকতে পারলে ভালোই হতো, কিন্তু আমি ঢাকায়। যাই হোক, সাবধানে যাবেন, রাতের শহর খুব একটা সুবিধার না। মাহির কথা শুনে খুশি হয়ে ফোন কাটল সাদাফ। মেয়েটাকে যথেষ্ট সাহায্য করলো, মনে মনে কৃতজ্ঞ হলো সে। তখনই ফোনের মেসেজ টিউনের শব্দে ধ্যান ভাঙল। মাহি ঠিকানাটা পাঠিয়ে দিয়েছে। সে এগিয়ে গেল রিক্সা দুটোর দিকে। ঠিকানা বলে ভাড়া ঠিক করে উঠল। এরপর রাকাদের বাড়িটা খুঁজে পেতে সময় লাগলো না ওর। মাহি একেবারে রোড নাম্বার, বাসা নাম্বার সব বলে দিয়েছে। ভাগ্যেশ মাহি ছিল, নয়তো যে তখন কি করতো সাদাফ ভেবে একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু এখানে এসে আরেক ঝামেলায় পড়ল সে। বাড়ির সামনে তো আসলো, কিন্তু রাকার কাছ পর্যন্ত পৌঁছাবে কি করে? আবার ওর নাম্বারে কল করলো সাদাফ, এবারও রিসিভ হলো না। রাগে দুঃখে কি করবে ভেবে পেল না সে। খুব রাগ হলো ওর ঘুমের ওপর। এমন বেঘুরে ঘুমায় কেন মেয়েটা? উফ, প্রেমিকা থাকার যে এত জ্বালা। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় হঠাৎ ওর চোখ গেল বাড়ির সীমানা প্রাচীরের পাশ দিয়ে লাগানো একটা পেয়ারা গাছের পানে। পাশে বিল্ডিং থেকে দেখা যাচ্ছে কোনো রুমের জানালা খোলা, পর্দা উঠছে। হঠাৎ মনে পড়ে গেল সেদিনের ভিডিও কলের কথা। রাকা ঠিক এই গাছটাই দেখিয়েছিল, তারপর বলেছিল গেট থেকে ওর রুমটাই সবার আগে নজরে আসে। তার মানে ওটাই কি ওর ঘর? কিন্তু মনের ভেতর অনেক হিসাব করতে করতে শুরু করলো সাদাফ। 6 ঘন্টার জার্নি করে রাস্তায় দাঁড়িয়ে থেকে মাহিকে বিরক্ত করে ওর কাছে ঠিকানা নিয়ে এত কাহিনী করে এই অবধি এসেছে সাদাফ। এত দূর এসে ওর সাথে দেখা না করে চলে যাবে, সেটা কি মানায়? অনেক ভাবলো সে, বারবার কল করলো রাকাকে, কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত অনেকটা বাধ্য হয়ে আরেকটা সিদ্ধান্ত নিতে হলো তাকে। খুব সাবধানে বাড়ির প্রাচীর টপকালো, পাঁচিল ধরে হেঁটে পৌঁছালো পেয়ারা গাছের কাছে। এখন তাকে গাছে চড়তে হবে। এই এক প্রেমিকার জন্য যে আরও কত কিছু করতে হবে জীবনে। কেন যে প্রেম করতে গিয়েছিলাম, দূর। প্রমাদ গুনল সাদাফ। ভয় ভয়ে গাছের একটা ডাল ধরল, দোয়াদুরুদ পরে খুব সাবধানে ভীত হয়ে পা রাখলো দুটো ডালের ফাঁকে। খুব ছোটোবেলায় গাছে চড়ার অভ্যাস ছিল তার। গ্রামের বাড়িতে গেলে কাজিনরা মিলে গাছে চড়তো, মজা করতো। কিন্তু সেই সব তো বহু আগের কথা। সেইভাবে গাছে চড়ার কায়দাটা কি এখনও আর আয়ত্তে আছে? হতাশ নিঃশ্বাস ছাড়ল সাদাফ। এরপর বহু কষ্টে বহু সংগ্রাম করে টোরে নিচতলার জানালার সানসেটে চড়ল। সেখান থেকে উকি দিল দোতলার ওই জানালায়। যদিও সে কাজটা করা একেবারেই অনুচিত, কারো ঘরে উকি মারা মোটেও ঠিক না, তবু সে করতে বাধ্য হলো। কিন্তু এবার কপাল ভালো, অন্ধকার ঘরে ঘুমন্ত রাকাকেই চোখে পড়ল তার। জানালার সাথে রাকার বেডটা বসানো, আর জানালা বরাবরই মাথা রেখে ঘুমিয়েছে সে। মনে মনে খুব খুশি হলো সে। আল্লাহর প্রতি লাখ লাখ শুক্রিয়া জানালো। এত সংগ্রামের পর
অবশেষে সে এই জায়গায় জানালার গ্রিল ধরে ফিসফিস করে ডাকা শুরু করলো। রাকা, এই রাকা, শুনছো? প্লিজ ঘুম থেকে ওঠো, প্লিজ একবার দেখো। সাদাফ নিচু গলায় ডাকছে। সেই ডাক রাকার কান পর্যন্ত পৌঁছালো কিনা বলা মুশকিল, কারণ সে চোখ মেলালো না। সাদাফ উত্তেজিত হয়ে ডাকতেই থাকলো। হঠাৎ, এই কে রে? আমার নাতনির ঘরের জানলায় কি করছিস নাকি? হঠাৎ কার চিৎকার শুনে ফিরে তাকালো সাদাফ। সাদা পাঞ্জাবি পায়জামা, মাথায় সাদা টুপি পরনে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তবে কণ্ঠ শুনে মনে হলো না সে বৃদ্ধ, গলায় এমনই তেজ তার। সাদাফ কী করবে বুঝে উঠতে পারে না, হ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে থাকে। লোকটা দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতরে ঢুকে যায়, ফিরে আসে আরও দ্রুত। আর এক পাও নড়লে গুলি করে খুলি উড়িয়ে দেবো আমি তোর। এত বড় সাহস, তুই আমার নাতনির ঘরে উকি দিস? নেমে আয় বলছি, এক্ষণ নেমে আয়। সাদাফ হতভম্ব দৃষ্টিতে সামনে দাঁড়ানো লোকটিকে দেখে। বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন বুড়ো মতন লোকটা। চেহারাটা তার কঠিন, মেজাজ টকপক করছে যেন। বন্দুকটা উঁচিয়ে আছে ওরই দিকে, যেন এক পা নড়লেই গুলি করে দেবে। আধকে গলা শুকিয়ে এলো ওর। এই কোন ফ্যাসাদে পড়ল সে? সাদাফকে অমন হাবার মতো দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ধমকে উঠলেন বৃদ্ধ। বন্দুক তাক করে নিশানা ঠিক করে বললেন, কি হলো? নামবি না গুলি খেয়ে মরবি? নাম তাড়াতাড়ি। হঠাৎই আবারও ধমকে উঠলেন। সাহসী সাদাফও তখন এই মহা ফ্যাসাদে পড়ে কিং কর্তব্য বিমূঢ়। কী করা উচিত একেবারেই বোধগম্য হচ্ছে না। সে ঢোক গেলেই কোনো মতে বলল, ইয়ে মানে, তুই নামবি না আমি গুলি করব? হ্যাঁ হ্যাঁ নামছি আমি, দাঁড়ান প্লিজ। হুশ হতেই তড়িঘড়ি করা শুরু করলো সাদাফ। কী করি করতে গিয়ে পড়ে যেতে নিয়ে সামনে নিল। বৃদ্ধ তখন কিছুটা নরম হলেন, শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, ধীরে সুস্থে নাম, হাত পা ভাঙিস না যেন। বুড়ো সম্মতি পেয়ে ঘাড় নাড়ালো। সায় জানিয়ে ধীরে ধীরে নেমে এলো ওখান থেকে। এসে ভীত মুখে বৃদ্ধের সামনে দাঁড়াতেই উনি মেঘের মতন গলায় জিজ্ঞাসা করলেন, নাম কি? ইয়ে মানে সাদাফ, সাদাফ ইসলাম। তোতলা নাকি? কথা বলতে পারিস না ঠিক মতন? ভ্রু কুঁচকে ফেললেন বৃদ্ধ। প্রত্যুত্তরে সাদাফ ঘন ঘন মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। আবারও প্রশ্ন ছুড়লেন তিনি, এখানে কি করছিলি তুই? বাসা কোথায়? কোন বাড়ির ছোকরা? হ্যাঁ? ঢাকায়, মিরপুরে। আজলামি করিস আমার সাথে? ঢাকা থেকে এসে তুই এখানে কি করিস? এখানে কার বাড়িতে কেন এসেছিস? আর সেখান থেকে এখানে কেন এলি সেইটা বল। বুড়োর ধমক খেয়ে চুপসে গেল সাদাফ। মনে মনে ভাবলো কি বলা যায়, কিন্তু মিথ্যে বলতে একেবারেই অপটু হওয়ায় সে আর হলো না। কোনো বানানো কথায় বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতে পারবে না ভেবে হতাশ হলো। ভাবলে সত্যিই বলে দেবে, কিন্তু বলবে যে তো কাকে বলবে? সামনে দাঁড়ানো এই লোকটাকে? কিন্তু তিনি কে? সঠিক পরিচয় না জেনে এভাবে কিছু বলে ফেলা উচিত হবে? আমতা আমতা করে বলল, ইয়ে আসলে আপনি এই বাড়ির কে? বেশ ভীত কণ্ঠে শোধালো সাদাফ। এ কথা কানে যেতেই আরও এক দফা চিৎকার দিয়ে উঠলেন ভদ্রলোক। রাগ নিয়ে বললেন, তুই আমার বাড়িতে এসে বলিস আমি কে? তোর এত বড় সাহস, তুই পুলিশ ইন্সপেক্টর হাসিবুর রহমানকে বলিস সে কে? ধমক খেয়ে নেহাতি বাচ্চা মানুষের মতন কেঁপে উঠল সাদাফ। হে লোক পুলিশ, তাও আবার ইন্সপেক্টর বলছে এই বাড়ির মালিক? মানে কি রাকার দাদা নয় তো এই বুড়ো? কই, রাকা তো আগে বলেনি তার দাদা পুলিশ ইন্সপেক্টর। তার আবার এমন বাঘের মতো মেজাজ। লোকে বলে বাঘে ছুলে 18 খা, পুলিশে ছুলে 18 দুগুণে 36 খা। এই লোক যে বাঘ আর পুলিশ দুটোই আছে, এই টুইন ওয়ান পিস ছুঁয়েছে সাদাফকে। কপালে কত ঘা লেখা আছে কে জানে। আতঙ্কে শিউরে উঠে বলল, আসলে আমি বুঝতে পারিনি, দুঃখিত, মাফ করবেন। ছেলেটা মাফ চেয়েছে বলে কিছুটা ধাতস্থ হলেন হাসিবুর সাহেব। খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক করে বলতো, বাড়ি কই তোর? এখানে এসেছিস কেন? দেখ পুলিশের খপ্পরে পড়েছিস, বুঝে শুনে কথা বলিস, নয়তো। আসলে আসলে আমি রাকার সাথে দেখা করতে এসেছি, ওর সাথে। অপরিচিত ছেলের মুখে নিজের নাতনি রাকার নাম শুনে হৃদয় কুঁচকে এলো হাসিবুর সাহেবের। কঠিন গলায় বললেন, তুই রাকাকে চিনিস কিভাবে? আর ওর ঘরের জানলায় উকি দিচ্ছিলি কেন?
বাকিটা বলতে পারল না সাদাফ। তখন উপায়ন্তর না পেয়ে রাখার নাম বলেছে, কিন্তু এখন কি করবে সে? এই লোক পেশায় পুলিশ, স্বভাবেও নিশ্চয় পুলিশ। এর কাছে মুখ খুলতেই তো গেল জিগড়া করে সব বের করে ফেলবে পেটের ভেতর থেকে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে, ইতস্তত করতে দেখে কি যেন মনে হলো হাসিবুর সাহেবের। ওকে আপাদমস্তক একবার পরখ করে দেখলেন। পোশাক আশাক ভালো, মার্জিত ধরনের, কাঁধে ছোট একটা ব্যাকপ্যাক, হাতে ঘড়ি, একেবারেই ভদ্র ভদ্র চেহারা। কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, পোশাক আশাক তো ভদ্র গোছের, কাজটা যে অভদ্র গোছের করলি তার বেলা। যাই হোক, চল বাড়ির ভেতরে, বাইরে দাঁড়িয়ে আর চেঁচামেচি না করি। বলেই সঙ্গে আসার জন্য ইশারা করে এগিয়ে গেলেন লোকটা। সাদাফ কিছুক্ষণ স্তম্ভিত চাহনিতে তাকিয়ে থাকলো সেই দিকে। মনে মনে বলল, খাইছে আমনে সাদাফ রে, তুই শেষ। এখন তবা কর, আর জীবনে প্রেম করবি না কোনোদিন না। বাইরে থাকলে মনে রাখিস আজকের তবা, মনে রাখিস। তারপর আকাশের দিকে তাকালো। চারপাশে আলো ফুটতে শুরু করেছে। ভোরের অপরূপ সৌন্দর্য সব সময় মুগ্ধ করে তাকে, কিন্তু আজ হলো না। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এবার বাঁচাই দিও। কি হলো, আয়। যেতে যেতে পেছনে ফিরলেন ভদ্রলোক। তার পুলিশি চোখ সহজে ফাঁকি দিতে পারবে না কেউ। রিটায়ার্ড করলেও তার এই ইন্সপেক্টরি ভাবটা যায়নি। পেছনে ঘুরে আসামিকে ধমকে দিলেন যেন পালাতে না পারে। অগত্যা সাদাফ বেচারাকে ছুটতে হলো তার পিছে। বিছানায় হাঁটু দুটো তুলে দুই হাত একত্রিত করে হাঁটু জড়িয়ে বসে আছে মায়া। মাঝে মাঝে মুখ গুজছে হাতের ফাঁকের ভেতর। মনটা তার আজকাল খুব বেশি বিষণ্ণ। পুরনো কথা আজ খুব করে মনে পড়ছে তার। চোখ বন্ধ করলেই মস্তিষ্কের মানুষপটে ভেসে উঠছে ওর জীবনের সবচেয়ে অসহ্যকর কিছু দৃশ্য, যেখানে দেখতে পাচ্ছে এক দম্পতি ক্রমাগত ঝগড়া করছেন, জিনিসপত্র ভাঙচুর করছে, কখনো কখনো পুরুষটি প্রহার করছেন নারীটিকে। তিনিও আবার কম নন, কখনো কখনো তিনিও ইচ্ছে করলেই কলহ বাঁচাচ্ছেন। ঝগড়া শুরু হচ্ছে, তুমুল চেঁচামেচির আওয়াজে পাশের ঘর থেকে ছুটে আসছে একটা ছোট বাচ্চা। কানে হাত চেপে থামতে বলছে তার বাবা মাকে, কিন্তু কেউ থামছেন না, নিজের কাজেই ব্যস্ত হয়ে থাকছেন। তারপর হঠাৎ সব নিশ্চুপ। দু ঘরে দুজন মানুষ থমথমে মুখে বসে আছেন, কথা বলছেন না কেউ। ছোট বাচ্চাতেই কিছুক্ষণ পরপর ঘুরঘুর করছে দুই ঘরে, কথা বলার চেষ্টা করছে তাদের সাথে, কিন্তু লাভ হচ্ছে না। কেউ পাত্তা দিচ্ছে না বাচ্চাটিকে। একসময় উত্তেজিত হয়ে ওঠে বাচ্চাটি, ছুটে এসে মার কাছে জেদ শুরু করে। মা তখন রক্তচক্ষু নিয়ে তাকান, ধমক দিয়ে চুপসে ফেলেন বাচ্চাটাকে। এরকম করেই দৃশ্যপট বদলাতে থাকে। বারবার চোখের সামনে ভেসে ওঠে সেই একই গল্প। রোজ রোজ ঝগড়া, কলহ, বিবাদ। অতিষ্ঠ হয়ে ওঠে ছোট্ট সেই বাচ্চাটা। প্রতিদিন মা বাবার এমন মারমার কাটকাট ভঙ্গি দেখে সহ্য করতে পারে না সে। ধীরে ধীরে অসুস্থ হয়ে ওঠে। এমনই একদিনেই হঠাৎ লাগেজ হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান বাচ্চাটির মা। বাচ্চাটা অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। সঙ্গে যাওয়ার জন্য আবদার ধরে মার কাছে, কিন্তু তিনি নিষ্ঠুরের মতন একা ঘরে ফেলে যান তাকে। বাচ্চাটা দিনভর অপেক্ষা করে তার ফিরে আসার। রাত পেরোয়, নতুন ভোর আসে, আবার দিন শেষে রাত্রি নামে ধরণীর বুকে। অপেক্ষার প্রহর আর শেষ হয় না। ছোট্ট সেই অবুঝ শিশুটি সব সময় অপেক্ষা করে তার মার ফিরে আসার। তারপর হঠাৎ একদিন একজন নতুন মহিলাকে সঙ্গে করে বাড়ি ফেরে তার বাবা। তাকে ডেকে বলা হয় এই তার নতুন মা। তার আসল মা আর কখনো ফিরবে না এই বাড়িতে। শিশুটি কষ্ট পায়, ছলে ছলে চোখে বাবার দিকে তাকিয়ে থাকে। বাবা সেটা খেয়াল করেন না, নিজের কাজে চলে যান। নতুন মা নামের মহিলাটিকে কখনোই নিজের মা ভেবে আপন করে নিতে পারেনি সেই ছোট্ট শিশুটি, বরং দূরে দূরে থেকেছে। আর তিনিও কখনো কাছে আসার চেষ্টাও করেননি। দূরত্ব সৃষ্টি হয় বাবা মেয়ের। অভিমানী তার সাথে কথা বলা বন্ধ করে দেয় সে। বাবাও মহাব্যস্ত, সারাদিন নিজস্ব ভুবনে ডুবে থাকেন। তার খেয়াল নেয়ার সময় কোথায়? বাচ্চাটা বড় হতে থাকে একা একা। এসব পুরনো কথা ভাবতে চায় না মায়া। এসব ভাবলেই তার কান্না পায়, রাগ হয় খুব, ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে ফেলতে। রাগে মাথার চুল টেনে ধরে সে নিজেকে সামলাতে না পেরে ছুটে যায় ড্রয়ারের কাছে। তালা খুলে ড্রয়ারটা টান দিতেই খুলে আসে পুরোটা। মায়া উন্মাদের মতো সেখান থেকে বের করে সিরিঞ্জ আর প্রয়োজনীয় জিনিসগুলো কোনোর ওপরে বাহুতে বাঁধে। ড্রাগসটা সিরিঞ্জে নিয়ে পুশ করে শরীরে। তারপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে তার শরীর। নেশার আবেশে চোখ বন্ধ করে ফেলে মায়া। মাথা হালকা করে হেলান দেয় দেয়ালে। সিরিঞ্জটা পাশে রেখে চুপ করে বসে থাকে।
বৈঠকখানায় গম্ভীর মুখে বসে আছেন হাসিবুর সাহেব। তার সামনে ডান দিকে রাখা সিঙ্গেল সোফায় বসে আছে সাদাফ, কাচুমাচু ভঙ্গি তার চোখে মুখে। রুমে আর কেউ নেই, যদিও সাদাফকে বাড়িতে ঢোকানোর সময় ডাকার ছোট চাচা দেখেছেন, প্রশ্ন করেছেন তার সঙ্গে অপরিচিত এই ছেলেটিকে, কিন্তু তিনি কোনো জবাব দেননি। গম্ভীর মুখে সাদাফকে ধরে এনে বৈঠকখানায় বসিয়েছেন, তারপর তলব করেছেন ডাকাকে। সে আসলেই বিচার করবেন তিনি। ততক্ষণে অবশ্য সাদাফের সাথে প্রাথমিক জোরটাও খুব ভালো মতোই সেরে ফেললেন। খুঁটে খুঁটে শুধুলেন সব কিছু। বহুক্ষণ পর শেষ হলো এক পক্ষের জিজ্ঞাসাবাদ। একটু পরেই সে ঘরে প্রবেশ ঘটল রাকার। সদ্য ঘুম থেকে উঠে চোখ মুখ কচলাতে কচলাতে ঘরের দরজায় এসে দাঁড়ালো। হাই তুলতে তুলতে বলল, দাদু ডেকেছো? ডাক শুনে চোখ তুলে তাকালেন হাসিবুর সাহেব, সঙ্গে সাদাফও। ঘুম ঘুম ভাবে রাকাকে দেখে এতক্ষণে যেন ধরে প্রাণ ফিরে পেল সে। তৃষিত নয়নে তাকিয়ে রইল ওর মুখের দিকে। এই মেয়েটার এই মায়াবী প্রেমময় মুখটা দেখার জন্যই তো তার এত এত পাগলামি, এত ত্যাগ শিকার, কত বিশাল দূরত্ব পাড়ি দিয়ে পাবনায় ছুটে আসা, এত বিড়ম্বনা সয়ে এই পর্যন্ত পৌঁছানো। বসো। রুমে দাদা ছাড়াও অন্য কেউ আছে দেখে ভদ্রতার সাথে মাথায় ওড়না তুলে ঘুমটা দিল রাকা। ত্রস্ত পদক্ষেপে এগিয়ে এসে দাদার ঠিক বাম সাইডের সোফাটায় বসলো। মুখ না তুলেই চোরা চোখে তাকালো সামনে বসে থাকা ব্যক্তিটির দিকে। সেখানে কাচুমাচু ভঙ্গিতে সাদাফকে বসে থাকতে দেখেই চমকে উঠল। সাদাফ এখানে কীভাবে, কী করে সম্ভব? ভুল দেখছে না তো সে? এভাবেই চোখ কচলালো। হতে পারে ঘুমের কারণে ভুলভাল দেখছে, কিন্তু না, স্পষ্ট চোখেই দেখতে পেল সামনের সোফাটায় ওর ডাক্তার সাহেব বসে আছে। তুই কি এই ছোকরাকে চিনিস রাকা? সাদাফকে দেখিয়ে রাকার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন হাসিবুর রহমান সাহেব। রাকা চমকালো, চকিত চাহনি দিয়ে তাকালো সাদাফের মুখপানে। সে আগ্রহী চোখে দাঁড়িয়ে উত্তরের আশায় অপেক্ষামান। জি দাদু। সে বলছে তোর সাথে তার প্রণয়ের সম্পর্ক আছে। সেই প্রণয়ের জেদ ধরেই সে ঢাকা থেকে ছুটে এসেছে এত দূর। বল, এ বিষয়ে তোর কি মতামত? একেবারেই পুলিশি চেরা। রাকা জবাব দেওয়ার আগে ভীত মুখে দাদার দিকে তাকালো। উনি কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন। মনে হচ্ছে এতদিন পর তিনি আবারও তার পুরনো পেশায় ফিরে গেছেন। কঠিন কোনো কেস সলভের দায়িত্ব পড়েছে তার ঘাড়ে। এখন আসামি তার সামনে, তিনি তাদের জেরা করে আসল ঘটনা বের করে ফেলবেন। রাকাকে চুপ করে থাকতে দেখে ধমকে উঠলেন হাসিবুর সাহেব। কেন কথা বলছিস না কেন? বল, ও যা বলছে তা কি সত্যি? বল। ধমক খেয়ে কেঁপে উঠল রাকা। সদ্য ঘুম ভাঙা, আশেপাশে কি হচ্ছে এখনও সেটা বোধগম্য হয়নি ওর কাছে। তার মধ্যে চোখ মেলে এই জেরার মুখোমুখি সাদাফের দিকে তাকিয়ে দেখল বেচারা করুণ মুখে চেয়ে আছে, দৃষ্টিতে হাজারও আকুতি। রাকা মিথ্যে বলতে পারল না, বলতে চাইলও না, কারণ এই মুহূর্তে মিথ্যে বলা মানে ঘটনাটা আরও বেশি জটিল করে ফেলা। আমতা আমতা করে বলল, হ্যাঁ। মানে? হঠাৎ গর্জে উঠলেন। তার বাঘ মার্কা গর্জন শুনে একসঙ্গে কেঁপে উঠল রাকা আর সাদাফ। আতঙ্কিত দৃষ্টিতে একে অপরের মুখের দিকে তাকালো। হাসিবুর সাহেব এখনও বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার ধাতস্থ হতে সময় লাগলো কিছুক্ষণ। শতভোগ পুলিশের লোক, এ ধরনের হাজারো কেস হ্যান্ডেল করার অভিজ্ঞতা আছে। প্রেম করে প্রেমিক প্রেমিকা পালিয়ে যায়, পরিবার থেকে কেস করা, কত অভিজ্ঞতাই তো হয়েছে জীবনে। কিছুক্ষণ নিশ্চুপ হয়ে কি যেন ভাবলেন, তারপর ঠান্ডা গলায় বললেন, তোর বাবা জানে এই খবর? তার মেয়ে এখন প্রেম করে বেড়াচ্ছে, জানেছে? শেষ কথাটা চিৎকার করে বললেন। রাকা কেঁপে উঠে বলল, না। তাহলে ডাক তোর বাবাকে, এই মুহূর্তে কল দে। বল তোর মাকে নিয়ে যেন এক্ষুনি পাবনার বাসে ওঠে। আজ বিকেলের মধ্যে ওদের এখানে দেখতে চাই আমি। কথা শুনে রাকা চকিত দৃষ্টিতে তাকালো। বলছে কি এই বুড়ো? বাবা মাকে ডাকবে মানে? কি চাইছেন কি উনি? ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো ওর। ওকে বসে বসে কাঁপতে দেখে আরও একবার ধমকে উঠলেন হাসিবুর রহমান। কি হলো? কোথাখানে যায়নি? কল করতে বলিনি আমি? সাথে সাথে ফোন আনতে ছুটে গেল রাকা। পরে কি হয় হোক, এক্ষুনি মাকে কল দিতে হবে, নয়তো বুড়ো যে খ্যাপা খেপেছে তাতে না জানি কি করে বসেন। বন্দুক তো বের করবেনই, একটু কিছু হলে গুলি টুলি আবার ছোড়েন যদি। রাকা ছুটে যেতেই সাদাফের দিকে দৃষ্টি ফেরালেন হাসিবুর রহমান। আশ্চর্য শীতল কণ্ঠে হাঁক দিলেন, শোনো এ ছোকরা, তোমাকে আজ আমি বিকেল পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে তোমার বাবা মা অভিভাবককে যদি হাজির করতে না পারো
তাহলে এই বন্দুকের গুলিতে তোমার এই করটি আমি ফুটো করে ছাড়বো, মনে রেখো। সাদাফ বিনীত ভঙ্গিতে মাথা নাড়িয়ে সাই জানায়। বৃদ্ধ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। চলে যেতে গিয়েও আবারও কি যেন ভেবে থেমে যান। পিছনে ফিরে সাদাফের দিকে তাকিয়ে নরম গলায় বলেন, ওর রাতে এখানে পৌঁছেছো, পেটে কোনো দানা পানি পড়েছে কি? সকালের নাস্তাটা এখানেই সারবে, আমি আসছি।